একদিন সেই কড়া নিরাপত্তা বলয় ভেঙে আমার কৃষি মন্ত্রীর বাড়িতে চুরি হলো। এবার তোমায় সেই চোরকে খুঁজে বার করতে হবে। কি কি চুরি গিয়েছিল হুজুর? আরে ওর মণিমাণিকের ভান্ডার চোর সব ফাঁকা করে দেয়, কিচ্ছু বাকি রাখেনি জানো। কিন্তু হুজুর, আপনি বলছেন কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তারা থাকে, তাইলে সেখানে চুরি হলো কি কইরা? এটাই তো তোমায় খুঁজে বার করতে হবে গণেশ। আচ্ছা, তোমার কি মনে হয়? এইটা আমি এখনই কি করে বলবো হুজুর? আগে আমাকে তার সাথে কথা বলতে হইবে, সব পরিস্থিতি খুঁটায় দেখতে হইবে, তবেই না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি আজকেই কৃষি মন্ত্রীর বাড়িতে গিয়ে পুরো ঘটনাটা বরং নিজের চোখে দেখে এসো। অগত্যা। আচ্ছা, তোমার বাড়িতে কে কে থাকে? হ্যাঁ, আমি, আমার মেয়ে আর আমার বউ। কিন্তু আমার মেয়ে আর বউ ওদের মামার বাড়ি গেছে 1 সপ্তাহ আগে। চুরির রাতে ওরা কেউ বাড়ি ছিল না। ও, তোমার দরজার তালা তো দেখছি ঠিকই আছে। হ্যাঁ, চোর দরজা ভাঙেনি। দরজা ভাঙেনি? তাইলে কি জানলা? হ্যাঁ গণেশ, তুমি ঠিক বলেছ। আমি যে ঘরে শুয়েছিলাম সেই ঘরের জানলা ভাঙা ছিল। আচ্ছা, তোমার বাড়িতে যে চুরি হয়েছে সেইটা তুমি কখন জানতে পারলে? হ্যাঁ, আমি চুরি হওয়ার সময় বুঝতে পেরেছিলাম গণেশ। ও, তার মানে তুমি জেগেছিলে, চোররে দেখেছো, তাইলে এতদিন ধরে বলছো না কেন? আরে তুমি আমার কথাটা তো শোনো পুরো। আমি চোরকে দেখিনি। আমি রাত্রে ঘুমোচ্ছিলাম, তখনই আমি ঘরের মধ্যে অন্য কারোর পায়ের শব্দ পাই। বিছানা থেকে উঠে বসতেই সেই চোর লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে পড়ে যাই, আর ঠিক তখনই শুধু দেখতে পেয়েছিলাম একজন কালো কাপড়ে মাথা থেকে পা অব্দি মোড়া ব্যক্তি আমার সামনে লাঠি হাতে দাঁড়িয়েছিল। তারপর আর আমার কিছু মনে নেই। পরের দিন সকালে যখন জ্ঞান ফেরে দেখি সিন্দুক ফাঁকা, আর আমি মাটিতে পড়ে রয়েছি। তারপর তারপর কি হইল? তারপর তো আর কিছুই হয়নি গণেশ। চোর রাজ্যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি চিন্তায় চিন্তায় দিন দিন রোগা হয়ে যাচ্ছি। তা এই এলাকায় পাহারা কেমন থাকে? আরে বাবা, সে আর বলতে, জব্বর পাহারা থাকে। এই এলাকায় রাজসভার লোকজন ছাড়া অন্য কারুর প্রবেশ নিষিদ্ধ। তাই নাকি? তাইলে মনে করো চোর ধরা পইরা গেছে। মানে? সেইটা আজ আমি বিকেলে মহারাজের সামনেই বলবো। হুজুর, কৃষিমন্ত্রী যেই এলাকায় থাকে সেখানে তো কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তার মানে চোর মহারাজের কোনো খাস আদমি হইবে। আমারে মহারাজের সকল খাস আদমিদের পরীক্ষা দিতে হইবে। তোমার সাহস কি করে হয় গণেশ? তুমি মহারাজের খাস আদমিদের গায়ে কাদা ছেটাও? আমরা কি গরিব নাকি যে ওর সম্পত্তি চুরি করব? আমাদের নিজেদেরই যথেষ্ট সম্পত্তি রয়েছে, আমরা কোনো পরীক্ষা দেব না। শোনো শিক্ষামন্ত্রী, রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আমরা কেউই আইনের ওপরে নই। আমাদের মধ্যে একজনের সর্বস্ব চুরি গেছে, তাই আমাদের সকলকেই যা পরীক্ষা দেওয়ার সেটা তো দিতেই হবে। আমি নিজেও দেব, আমারও কোনো ছাড় থাকবে না। বলো গণেশ, কি পরীক্ষা দিতে হবে সেটা বলো। মহারাজ, আমার কাছে এক বিশেষ মন্ত্রপুত টিপ রয়েছে। আমি একটু পরেই আপনাদের সেই টিপটা না হয় দেখাবো। ওটা যে সে টিপ নয়, মা ভবতারিণীর মন্দিরের টিপ। তুমি মনে হয় চুরির ঘটনা থেকে দূরে সরে যাচ্ছ। তুমি চুরির ঘটনায় ফিরে এসো গণেশ। আরে হুজুর, এই টিপ দিয়েই তো আসল চোররে খুঁজে বাইর করা যাবে। হ্যাঁ? কিভাবে? শোনেন হুজুর, আমি সেই মন্ত্রপুত টিপ বাইর কইরা একটা জায়গায় রাইখা দেব। এক এক কইরা লাইন দিয়া সকল সভাসদরা সেই টিপের কাছে যাবে। এক এক করে সকলে নিজের কপালে টিপ পড়বে, আর টিপ পড়ার পর সকলে আবার নিজের আগের জায়গায় ফিরে আসবে। যারা চুরি করে নাই
তাদের কপাল থেকে টিপটা উধাও হইয়া যাবে, কিন্তু যে চোর তার কপালে এই টিপের চিহ্ন থেকেই যাবে। এতে কাজ হবে? আরে আপনি অবিশ্বাসের কোনো জায়গায় মনে রাখবেন না হুজুর। আমি এই টিপের সাহায্যে কিছুদিন আগেই আমাদের রাজ্যের কুখ্যাত রঘু চোররেও ধরে ফেলেছিলাম। ও বাবা, রঘু চোর? সে তো দাগি আসামি। তার মানে এই টিপের ক্ষমতা প্রচুর। না না মহারাজ, এসব গণেশের বুঝরুকি। আরে যদি বুজরুকি হয় তাইলে আপনার পরীক্ষা দিতে ভয় কোথায়? ভয়? আমি কেন ভয় পেতে যাব? আমি কি চোর নাকি? যা খুশি বললেই হলো। আচ্ছা আচ্ছা, সকলে শান্ত হন। আমি তো যা হারানোর সব হারিয়েছি। এখন আপনারা সকলে যদি টিপটুকু পড়ে আমায় একটু সাহায্য করেন, তাহলে আমার একটু উপকার হয় আর কি। গণেশ, তুমি সেই মন্ত্রপুত টিপ বার করো। আমরা সকলে পরীক্ষা দিতে প্রস্তুত। হে গণেশ, এবার তুমি পরীক্ষার ফলাফল ঘোষণা করো। দাঁড়ান হুজুর, চারদিকটা ভালো কইরা একবার দেখে নি। পেয়েছি হুজুর, পেয়েছি। ওই ওই যে ওই লোকটাই হইল চোর। কে? আমি কত সম্ভ্রান্ত পরিবারের লোক তুমি জানো? তোমার আমাকে চোর বলার সাহস হয় কি করে? গণেশ, তুমি কি জানো তুমি কার নামে কথা বলছো? ওর পদ অনেক উঁচু। পদ উঁচু বা নিচু তাই দিয়ে তো চোর যাচাই হয় না মহারাজ। চুরি মানে চুরি, ব্যাস। উচ্চমানের ব্যক্তি চুরি করলেও তাকেও তো চোরই বলা হয় মহারাজ। তবে তুমি ওকে চোর বলছো কিভাবে? তোমার কাছে প্রমাণ কি? হুজুর, আমার ওই টিপে কোনো জাদু ছিল না। জাদু ছিল আমার কথায়। আমি কথা দিয়া আপনাদের সকলরে বশ কইরা ফেলেছিলাম। আমি বলেছিলাম যার কপালে টিপ রয়ে যাবে সেই হইবে চোর। এই জন্য চোর বাবাজি ভয়ে আগেই টিপ পড়ে নাই। পাশে এসে টিপ পড়ে আর সে চোর বইলা সেই টিপটা উধাও হইয়া যায়। তাই সে প্রথম থেকেই টিপটা না পড়া উচিত বলে মনে করেছেন, বুঝলেন? না 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 না, মানে 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 আমি টিপ পড়েছিলাম। আমিও সবার মতন টিপ পড়েছিলাম। যেহেতু আমি সৎ, আমি চোর নই, তাই আমার কপাল থেকে টিপ উধাও হয়ে গেছে। তাই নাকি চোর বাবু? তাইলে আপনার হাত দুটো একবার দেখান দিনি, দেখি তো আঙুলের মাথায় টিপের দাগ আছে নাকি। কি হলো? হাত দেখাও। কই, আপনার হাত তো ফাঁকা চোর বাবু। কিন্তু দেখুন, মহারাজ থেকে শুরু কইরা প্রত্যেকের হাতে টিপের লাল দাগ আছে। গণেশ তো ঠিকই বলেছে, আমাদের সকলের আঙুলে টিপের দাগ আছে। তাহলে তোমার হাতের আঙুলে সেটা নেই কেন? হুজুর, হুজুর আমার ভুল হয়ে গেছে। আমাকে এইবারের মতন ক্ষমা করে দিন হুজুর। আমি আর কোনোদিন এই ভুল করব না। কিন্তু তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, তবে তুমি চুরি করলে কেন? না মানে ইয়ে হুজুর, মহারাজ, মানুষ অভাবের পাশাপাশি স্বভাবেও চুরি করে। আপনি ধরে নেন উনি নিজের স্বভাববশতই এই অঘটন ঘটিয়েছেন। প্রহরী, ওকে এক্ষুনি কারাগারে বন্দি করো। তোমাকে অশেষ ধন্যবাদ গণেশ। তুমি কি সুন্দর জলের মতো এই চুরিটা আমাদের সামনে পরিষ্কার করে দিলে।
আমি আপনাদের সকলের মন জয় করতে পেরেছি তো? পেরেছো গণেশ, তুমি পেরেছো, আলবাত পেরেছো। এবার আমি তোমায় অনেক ধনরত্ন দিয়ে বাড়ি ফেরবার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ হুজুর।